অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, মৃত্যু নিশ্চিত হওয়া গেল। শেখ হাসিনা এই হাসপাতালে আছে। এই হাসপাতালের নাম জানেন? বেস হসপিটাল দিল্লি কান্ট। সেখানে শেখ হাসিনাকে মমি করে রাখা হয়েছে। আপনাদেরকে ভিডিও দেখাই দিব ইনশাল্লাহ, তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। বাংলাদেশ আমাদের অঙ্গ, তাই আমরা বাংলাদেশকে তেল সার চাল ডাল পাঠাই। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য করতে চাওয়ায় এই মুহূর্তে রীতিমতো মন্ত্রী দিলীপ ঘোষকে গণধোলাই দিচ্ছেন হুমায়ুন কবির। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক লাঠি সোটা নিয়ে গণধোলাই দেওয়া হচ্ছে মন্ত্রী দিলীপ ঘোষকে। অবশেষে বাংলাদেশের সিংহরা জেগে উঠেছে, পালাতে শুরু করেছে শিয়াল নামক এই ধূর্ত ভারতীয় শত্রুরা। ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে বেইজিং থেকে এবার সোজা ঢাকার টেবিলে এসে পৌঁছেছে এক অভাবনীয় প্রস্তাব। বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এই 2-3 দিন আগে দুজন ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। বাংলাদেশের প্রকৃত বন্ধুরাষ্ট্র 3টি দেশ। বাংলাদেশ যদি এই 3টি দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি, তাহলে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার মতো দুঃসাহস ভারত দেখাতে পারবে না। তাই বাংলাদেশকে এই 3টা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশের বড় বড় সমস্যার সমাধানে এবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চায়না। ও মাই গড, এবার বাংলাদেশের কোন কোন সমস্যাগুলো সমাধানে এত বড় বিনিয়োগে নামছে চায়না? প্রিয় দর্শক, অবশেষে জানা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা যাবার পর তাকে কোথায় লুকিয়ে রেখেছে ভারত সরকার বা নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশের বিভিন্ন বিশ্লেষক অনেকদিন যাবতই বারবার বলে আসছিল, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে এ পর্যন্ত ভিডিও কলে এসে তার মুখটি পর্যন্ত দেখায়নি, তার মানে তিনি হয়তোবা ডিপ্রেশনের কারণে মারা গেছেন। কিন্তু অনেকেই এই বিষয়টি আবার মানতে চাইছিল না। কিন্তু দর্শক, অবশেষে আজকে আপনারা যেই বিশ্লেষণটি দেখতে চলেছেন সেটির মাধ্যমে জানতে পারবেন সাবেক প্রধানমন্ত্রীকে মারার পর বা তিনি যদি স্বাভাবিকভাবে ডিপ্রেশনের কারণেও মারা যায়, তবে তাকে এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে সেই বিষয়টি আজকের বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবেন। তবে অনেকেই হয়তোবা প্রশ্ন তুলতে পারেন যে এই বিশ্লেষণটা আসলে কতটা সত্য। দর্শক, তাই বলবো আপনারা ভিডিওটি দেখবেন এবং বিশ্লেষণটি শেষ হওয়ার পর অবশ্যই মতামত জানাবেন যে এই বিশ্লেষণটি আসলে বিশ্বাসযোগ্য কিনা। ভারতের একজন মন্ত্রী দিলীপ ঘোষ, যাকে আপনারা সকলেই চেনেন, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা, যিনি কিনা কিছুদিন আগে বলেছিল যে নামাজ বা রোজা করতে হলে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে করতে হবে ভারতের মুসলিমদের। দর্শক, সেই নেতা এবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভারতের অঙ্গ, তাই তারা চাউল পাঠায়, তাই তারা পেঁয়াজ পাঠায়। প্রিয় দর্শক, এই ঘোষণা দেওয়ার পর এই মুহূর্তে দিলীপ ঘোষের কি অবস্থা হয়েছে, কি করেছে ভারতের জনতা তাকে, সেটিও জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনা এই হাসপাতালে আছে। এই হাসপাতালের নাম জানেন? বেস হসপিটাল দিল্লি কান্ট। এই হাসপাতালে শেখ হাসিনা কিভাবে আছে, যে হাসপাতালটা আপনাদেরকে দেখালাম ভিডিওর প্রথমে, এটা হচ্ছে বেস হসপিটাল দিল্লি কান্ট, মানে দিল্লির একটা সামরিক হাসপাতাল। খুবই নিরাপত্তা দেওয়া আছে সেই হাসপাতালে। সেখানে সাধারণ জনগণের প্রবেশ একদম নিষেধ। এমনকি ওই দেশের সাধারণ যারা সেনাবাহিনী আছে নিম্ন স্তরের, তারাও ওই হাসপাতালে প্রবেশ করতে পারে না। সেখানে শেখ হাসিনাকে মমি করে রাখা হয়েছে। আপনাদেরকে ভিডিও দেখাই দিব ইনশাল্লাহ, তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেল, সেখানেও শেখ হাসিনা কেন লাইভে আইসা নেতাকর্মীদের কিছু বলতে পারলো না? কারণ ভাই একটাই, একজন মৃত মানুষ কি লাইভে আসতে পারে? একজন মৃত মানুষ কি কথাবার্তা বলতে পারে? পারে না। এই জন্য শেখ হাসিনা আর পারবেও না। শেখ হাসিনাকে মহান আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো শেখ হাসিনার যে সকল এতিম ছেলে মেয়ে বাংলাদেশে আছে তাদের জন্য একটু দোয়া করবেন। তারা মোটামুটি এক প্রকার উন্মাদ হয়ে গেছে, মাকে হারিয়ে তারা এতিম হয়ে গেছে। তাই আমার ভিডিওর নিচে আসা গালি দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। ভাই, তাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? এতিম সন্তানদের জন্য দোয়া করা কিন্তু উচিত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম সন্তানদের খুব ভালোবাসতেন। আমরাও এই যে শেখ হাসিনার যে সকল সন্তান বাংলাদেশে আছে, মন খারাপ করে আছে, আমরা তাদেরকে সান্ত্বনা দিব, ভালোবাসবো। কারণ হচ্ছে কি, মা হারা সন্তানেরা বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে না? তো যাই হোক,
শেখ হাসিনার যে সকল ছেলে মেয়ে বাংলাদেশে আছে তাদের উপরে আপনারা কখনো চড়া হবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ এতিম ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। শেখ হাসিনা ফিরে আসবে এই স্বপ্ন নিয়ে যারা এখন মানে আনন্দ উল্লাস করতেছেন, বাংলাদেশের ছোটখাটো ঘটনাকে বৃহৎ আকারে বড় করে দেখানোর জন্য ফেসবুকে ভাইরাল করে দিচ্ছেন, এগুলো কইরেন না, লাভ নেই, পারবেন না। শেখ হাসিনা তো একবারে চিরতরে আল্লাহ নিয়ে গেছে। এছাড়াও যে সকল এমপি মন্ত্রীরা আছে তারাও বাংলাদেশে আর কখনো আসবে না। তাদের কোনো বক্তব্য শোনেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে কোনো জায়গায় বক্তব্য শোনেন? এই যে খেলা হবে শামীম ওসমান, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওবায়দুল কাদের, তাদের বক্তব্য কি শোনেন? শোনেন না। এই ফেসবুকে এখন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতেছে এরা একবার সর্বনিম্ন স্তরের, মানে কোনো পদ পদবিতেও নাই, তারা কথা বলে, তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আর স্বপ্ন দেখে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আর হচ্ছে এদেরকে বিভিন্ন পদ পদবি দিবে আর কি। তো বিভিন্ন পদ পদবি নিয়ে তখন তারা এমপি মন্ত্রী হবে, এই আশায় তারা স্বপ্ন দেখতেছে। এই স্বপ্ন দেখেন না ভাই, এই স্বপ্নে কোনো লাভ হবে না। এই যে তুরাগ নদীতে নাকি কে যেন ভাইসা উঠছে আওয়ামী লীগের, তো এগুলা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ভাবে সেগুলা মানে ফুলাইয়া ফাপাইয়া ফেসবুকে বোঝানোর চেষ্টা করতেছে যে এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধৈর্য তুরাগ নদীতে গোসল করাচ্ছে। একটা অপমৃত্যুকে তারা বলার চেষ্টা করতেছে এটা নাকি সরকার করতেছে। লাভ নাই, এই ধরনের গুজব ছড়ায় কোনো লাভ নাই, কোনোভাবেই কিছু করতে পারবেন না। শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছে, তার চ্যাপ্টারও ক্লোজ। এমপি মন্ত্রী যারা পালায় গেছে এদের কোনো বক্তব্যও নেই। আবার যারা সাপোর্ট করেছিল এক এক করে তাদেরকে ধরা শুরু করেছে, যেমন সাবেক পুলিশ প্রধান বেনজিরকে ধরছে, বাংলাদেশে নিয়ে আসার চিন্তা ভাবনা চলতেছে, প্রক্রিয়া চলতেছে, বুঝতে পারছেন? তাই আপনারা বাংলাদেশে থেকে লাভালাভি করে লাভ নাই, লাভালাভি করেন না। এতিম সন্তান আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। খুব উদ্বেগের একটা খবর আজ আপনাদের সাথে শেয়ার করব। এটি বাংলাদেশের জন্য প্রচন্ড অ্যালার্মিং বিষয়। দুইটা বিষয়, দুটোই আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সম্পৃক্ত। আমি দুটো বিষয়েই ছোট ছোট করে বলবো। প্রথম খবরটা হচ্ছে ভারতের ভিতর থেকে একটা সুড়ঙ্গ পথ অবৈধ অনুপ্রবেশকারীরা তৈরি করে বাংলাদেশের ভিতরে এসে মিশেছে একটা জঙ্গলের ভিতরে। এর আগেও আমরা দেখেছি যে ভারতের সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো আছে, যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, এই সমস্ত জায়গার কিছু কিছু খবর আমাদের কাছে এসেছিল। এর ভিতরে আজ থেকে 10-11 মাস আগে আমাদের কাছে একটা খবর এসেছিল যে একজন কৃষকের বাড়ির ভিতর থেকে, তার যে বসত বাড়ি, সেই বসত বাড়ির ভিতর থেকে একটি সুড়ঙ্গ পথ এমন ভাবে তৈরি করা, সেই পথটা মাটির নিচ দিয়ে এসে বাংলাদেশের সীমান্তের একটু ভিতরে সেটি লেগেছে এবং ওই ভারতের ওই পাশ দিয়ে ঢুকে বাংলাদেশের এই পাশ দিয়ে বের হয় বিভিন্ন চোরা কারবারি, মাদক, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা এবং অবৈধ আরো যত পণ্য আছে এই সুড়ঙ্গ দিয়ে বাংলাদেশের ভিতরে তারা পাঠিয়ে দিত। এমনকি অবৈধ অস্ত্র, অবৈধ মানুষ, তারাও এই সুড়ঙ্গ দিয়ে এদেশ থেকে ও দেশে পাচার করা হতো। আর আজ দেখলাম একটা ভিডিও, বিশেষ করে এশিয়া পোস্টের চ্যানেলে এটা ছড়িয়ে পড়েছে। ভিডিওটা কয়েকদিন আগের সেটা আমরা বলতে পারবো না, তবে এটি যে বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করেই মূলত আমার এই কথাগুলো বলা। আগে ভিডিওটা আমরা একটু দেখি, তারপরে কথা বলি। ভিডিওটা দেখলেন, এখানে দেখেন যে একেবারে গভীর জঙ্গলের ভিতর দিয়ে, যেখানে মানুষের যাবার কথা নয়, বিজিবিরও সেখানে যাবার কথা নয়, এবং এটা অনুমানও করার কথা নয় যে এরকম জঙ্গলের ভিতরে এরকম কিছু থাকতে পারে। এই জঙ্গলের ভিতর দিয়ে সুড়ঙ্গ পথ করে তারা ওই সীমান্তের ওই পারে চলে গেছে। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা পালিয়ে গেছে, বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় যে লোকগুলো পালিয়ে গেছে, সম্ভবত এই পথ দিয়েই তারা পালিয়ে গেছে, এই সুড়ঙ্গ দিয়ে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের গুপ্তচর বৃত্তির, অবৈধ অনুপ্রবেশকারীর এবং বিভিন্ন ধরনের অবৈধ কারবারিদের আনাগোনা বেড়ে গেছে। এটা স্বাধীনতার পর থেকেই আছে, তবে এই সাম্প্রতিককালে এই মাত্রাটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একটা খবরে দেখলাম ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে প্রায় 1000 কেজি গাঁজা আসে, 1000 কেজি। অ্যালার্মিং বিষয়। মাদকের বিষয়ে সংসদে আলোচনা হচ্ছে, আমাদের জনপ্রতিনিধিরা তারা মাদকের বিরুদ্ধে বলছেন। গতকালও বাবু গয়েশ্বর চন্দ্র তিনি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন যে বাংলাদেশের যত ফেন্সিডিল সব ওই পথ দিয়ে আসতো, ইয়াবা
টেকনাফ দিয়ে আসতো, তখন বদি ছিল, বদি এখন বদ হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই দায়িত্ব কে পালন করছে খোঁজ খবর রাখেন কিনা, এটি বন্ধ হয়েছে কিনা ইত্যাদি বলেছেন। যাই হোক, এই যে বিষয়গুলো সাম্প্রতিক সময় বাংলাদেশে প্রচন্ডভাবে বেড়ে গেছে, আর এটি এই সমস্ত সুড়ঙ্গ পথ ব্যবহার করেই হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর ভিতরে আমরা জুলকারনাইন শায়ের একটা খবর দেখলাম তার ফেসবুক পোস্টে, বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এই 2-3 দিন আগে 2 ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছে। বাংলাদেশের একটা বিশেষ গোয়েন্দা সংস্থার নজরদারিতে তারা ধরা পড়েছে। দীর্ঘদিন এই ব্যক্তিগুলোকে সন্দেহ করার কারণে তাদের গতিবিধির উপরে নজর রাখছিল বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। তারা যখন এটি নিশ্চিত হলো যে তারা বাংলাদেশের 2টি সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ওই দেশে প্রবেশ করে সে দেশের 2টি সেনা ঘাঁটিতে তারা যাতায়াত করেছে, তাদের সাথে কথা বলছে, এটা তারা নিশ্চিত হওয়ার পরে তারপরে বাংলাদেশে আবার যখন এসেছে তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা ওইদিকে পাচার করছিল সেই তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এই পেন ড্রাইভের ভিতরে, এই হার্ড ডিস্কগুলোর ভিতরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে এবং সেগুলো ওইদিকে পাচার করছিল, এই প্রমাণ তারা পেয়েছে, তাদেরকে আটক করা হয়েছে। এইভাবে গুপ্তচর বৃত্তি বাংলাদেশে চালু রেখেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। অবশেষে বাংলাদেশের সিংহরা জেগে উঠেছে, পালাতে শুরু করেছে শিয়াল নামক এই ধূর্ত ভারতীয় শত্রুরা। 25 দিনের সমুদ্রপথের ঝক্কি এবার শেষ হতে চলেছে মাত্র 24 ঘন্টায়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহা ভূমিকম্প এনে দিয়েছে বেইজিং এর একটি গোপন ফাইল। ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে বেইজিং থেকে এবার সোজা ঢাকার টেবিলে এসে পৌঁছেছে এক অভাবনীয় প্রস্তাব। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডর এবং বাংলাদেশের সাহসী সিংহ এই চুক্তির ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করেছে। এতদিন যে ভারতকে মনে করা হতো এই অঞ্চলের একমাত্র বিগ ব্রাদার, সেই ভারতের কপালে এখন চিন্তার ভাঁজ তৈরি হলো। কারণ সাহসী বাংলাদেশ এবার নিজের স্বার্থে এমন এক মেগা গেমে পা বাড়িয়েছে যা পুরো অঞ্চলের বাণিজ্যিক মানচিত্রই বদলে দেবে। ভারতের একচেটিয়া প্রভাব কি এবার তাহলে খতম হতে চলেছে? বাংলাদেশ কি সত্যি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার পরবর্তী বাণিজ্যিক পরাশক্তি? আজ আমরা দেখব বেইজিং এর সেই জাদুকরী প্রস্তাবের আসল রূপ এবং সত্যিকার অর্থে বাংলাদেশের এই সাহসী সিংহদের পদক্ষেপের ভিত্তিতে কি হতে যাচ্ছে এই দক্ষিণ এশিয়ায়। এতদিন চীন থেকে বাংলাদেশের কোনো ফ্যাক্টরির কাঁচামাল কিংবা তৈরি পণ্য আসতে সমুদ্রপথে সময় লাগত 15 থেকে 25 দিন। জাহাজের ভাড়া, পোর্টের জটলা আর লজিস্টিক্সের পেছনেই নষ্ট হতো কোটি কোটি টাকা। কিন্তু চীন যে মাল্টি মোডাল রুট অর্থাৎ সড়ক ও রেলের প্রস্তাব দিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। এই করিডোর চালু করা সম্ভব হলে চীনের এক প্রান্ত থেকে মালবাহী গাড়ি বা ট্রেন রওনা দিয়ে মিয়ানমার হয়ে মাত্র 24 ঘন্টাতেই পৌঁছে যাবে বাংলাদেশে। অবিশ্বাস্য বিষয়, অর্থাৎ বাংলাদেশের সাহসী প্রধানমন্ত্রী তারেক জিয়ার মাধ্যমে অবশেষে এই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। 25 দিনের পথ মাত্র একদিনে শেষ হবে। বাণিজ্য মন্ত্রী নিজেই 24 ঘন্টা লজিস্টিক ম্যাজিক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এটি চালু হলে বাংলাদেশের লজিস্টিক্স ও পরিবহন খরচ এক ধাক্কায় চলে আসবে প্রায় শূন্যের কোঠায়। তারেক জিয়া বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছে, যেটার বাস্তবায়ন অবশেষে শুরু হলো। এই করিডোর শুধু পণ্য আনার রাস্তা নয়, এটি আসলে বাংলাদেশের অর্থনীতিকে রকেটের গতিতে আকাশে ওড়ানোরও একটা ফুয়েল। পরিবহন খরচ যদি কমে যায় তাহলে বিশ্ববাজারেও বাংলাদেশের তৈরি পোশাক এবং অন্যান্য পণ্যের দামও কমে যাবে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা ভারতের চেয়ে বাংলাদেশকেই বেশি পছন্দ করবে। এখানেই শেষ নয়, চট্টগ্রামের আনোয়ারা বা মংলার চাইনিজ ইকোনমিক জোনগুলোতেও কাঁচামাল পৌঁছাবে চোখের পলকে। অর্থাৎ বাংলাদেশ এক সুদূর প্রসারী গন্তব্যে অবশেষে পা বাড়িয়েছে। আর এই জাদুকরী সুবিধার কারণে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই নিয়ে ঝাঁপিয়ে পড়বে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নিজেই একে অত্যন্ত আকর্ষণীয় এবং যুগান্তকারী এক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। সাহসী প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশে অবশেষে এটা কার্যকর হলো। এই করিডোরের সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে দিল্লির দরবারে। এতদিন ভারত মনে করত ট্রানজিট বা বাণিজ্যের জন্য বাংলাদেশের সম্পূর্ণ তাদের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে। কিন্তু বাংলাদেশ এবার বুঝিয়ে দিয়েছে আমাদের পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশের আর পকেটে বন্দী থাকবে না। বাংলাদেশ এখন নিজের অর্থনৈতিক মুক্তির জন্য সাহসী সিদ্ধান্ত কিভাবে নিতে হয় সেটা তারা নিতে জানে। চীন বাংলাদেশ মিয়ানমারের এই
লক্ষ্য যদি শেষ পর্যন্ত সফল হয়, তবে উত্তর পূর্ব ভারতে ট্রানজিট দেওয়ার জন্য বাংলাদেশের ওপর ভারতের যে একচেটিয়া চাপ বা দাদাগিরি ছিল তাও চিরতরে খতম হয়ে যাবে। বাংলাদেশ আর ভারতের কলোনিয়াল মাইন্ডসেটের কাছে মাথা নত করবে না এবং সামনে সামনে অর্থাৎ সমানে সমানে তারা নিজেরাই এবার ভারতের চোখে চোখ রেখে খেলা দেখাবে এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এই স্বপ্নের করিডোরের মাঝে একটি বড় কাঁটা রয়েছে, আর তা হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতি। গৃহযুদ্ধ আর জাতিগত সংঘাতে উত্তপ্ত এই অঞ্চল দিয়ে সড়ক বা রেল লাইন নেওয়া আসলে কতটা নিরাপদ হবে তা নিয়েও বাংলাদেশ সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত যদি শেষ পর্যন্ত না করা হয় তাহলে বাংলাদেশ কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপেও যাবে না, কিন্তু যদি এই নিরাপত্তা হুমকিকে কূটনৈতিকভাবে শেষ পর্যন্ত সমাধান করা যায় তবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক আবহাওয়া থেকে বাংলাদেশকে আর কেউ আটকাতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে ভারতের জন্য এটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাবে। সাহসী বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে নিজের যোগ্যতাও প্রমাণ করছে, কারো দয়ায় নয়, নিজের ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক শক্তি দিয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এই 20 কোটি মানুষের দেশ। তবে একটি কথা মনে রাখতে হবে, ভারত সহজে বাংলাদেশের কাছে মাথা নত করবে না এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপরে তারা যে আধিপত্য এবং দাদাগিরি দেখিয়ে এসেছে সেই জায়গা থেকেও তারা সরে আসতে চাইবে না। তাই তারা নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করার মাধ্যমে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করবে এবং বাংলাদেশ চীনের সাথে তৈরি হওয়া এই মেগা প্রকল্পকেও তারা নস্যাৎ করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হবে। তবে মনে রাখতে হবে, এই বাংলাদেশ আজ থেকে 10 বছর আগের বা 2 বছর আগেকার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ সাহসী তারেক জিয়ার নেতৃত্বে সামনের দিকে অগ্রগামী এক বাংলাদেশ, যে বাংলাদেশ জানে যে কিভাবে শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে হয়, যে কোনো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে রাখতে হয়। সিনা টান টান করে অবশ্যই এই বাংলাদেশ নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা শেষ পর্যন্ত এই ভারতের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বার্থের কথা বিবেচনা করে চীনের সাথে এই মেগা প্রকল্পে তারা বাস্তবায়ন করবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী হাব হিসেবে তারা প্রতিষ্ঠিত করবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।